নমস্কার, সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থও আছেন। গতকাল ছিল চৈত্র সংক্রান্তি আর আজ শুভ পয়লা বৈশাখ। সুভদ্রাদির কিচেনের পক্ষ থেকে শুভ নববর্ষ 1431 সালের জন্য আমরা শুভ কামনা জানিয়ে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। গতকাল চৈত্র সংক্রান্তি ছিল বললাম, আর সেই উপলক্ষে আমার শ্বশুরবাড়িতে প্রতি বছরই একটি বিশেষ লাবড়া ধরনের তরকারি তৈরি হয়, যাকে ওনারা বলতেন পাচন। শুনতে গেলে কেমন মনে হয় যে এ তো কোনো ওষুধি জাতীয় কিছু কিনা, কিন্তু এটা এতই ঔষধি গুণসম্পন্ন হওয়া সত্ত্বেও সুস্বাদু খেতে যে এইটা কিন্তু আমি এই বুড়ো বয়সে এসেও করতে ছাড়িনি। শাশুড়ি মা অনেক দিন হলো গত হয়েছেন, তারপরেও কিন্তু আমি করে যাচ্ছি এবং বেশ ভালো লাগে বছরে একবার এই রকম নানা ধরনের সবজি দিয়ে তৈরি এই পাচন রান্না করতে। চলুন, ভিডিও বিরাট লম্বা, তবে ধৈর্য ধরে একটু দেখবেন, স্কিপ করবেন না। অনেক রকম উপাদান এর মধ্যে সংযোগ হয়, যার জন্যই এর অপর নাম পাচন। দেখতে পাচ্ছেন একে একে বিভিন্ন ধরনের শাকসবজি এতে দেওয়া হবে, যার প্রস্তুতি পর্ব চলছে। হেলেঞ্চা পাতা, গিমা পাতা, সঙ্গে কুমড়োর ডাঁটা, মাইরার ডাঁটা বা সবুজ নোটে ডাঁটা, এই নানা ধরনের ডাঁটা, সঙ্গে সজনে ডাঁটা, এই সব নিয়ে তৈরি হবে নানা ধরনের সবজি দিয়ে তৈরি এই রান্না। দেখতে পাচ্ছেন কুমড়ো, এঁচোড়, থোর, কাঁচকলা, কুমড়ো, বরবটি, আলু, মিষ্টি আলু, ঝিঙে, উচ্ছে, পেঁপে, এই নানা ধরনের সবজি কিন্তু এতে ব্যবহৃত হবে। পরিমাণটা আমি সময় সুযোগ মতো বলে দিচ্ছি, তবে আপনারা চোখের আন্দাজে দেখতে পাচ্ছেন বেশ বড়সড় একটা কড়াইতে এটা রান্না হবে এবং জনা 30 মতো লোক দিব্যি এটা খেয়ে নিতে পারবে, এতটাই পরিমাণে হবে। সব কটা সরঞ্জাম একে একে করে নিতে হয়েছে। দেখতে পাচ্ছেন কিছুটা শিমের বিচি শুকনো খোলায় প্রথমে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর সেটা কালকে থেকে সারা রাত ভিজেছে, তারপর তাকে ছাড়িয়ে নিয়েছি হাফ মালা নারকোল কুচি করে, এবং পেঁয়াজ কুচি, রসুন গোটা গোটা যে কোয়া সেগুলোও লাগবে, সঙ্গে আদা বাটা, রসুন বাটাও কিছুটা লাগবে, উচ্ছে কিছুটা দিতে হবে, বেশি নয়, 2টো মতো, আর সঙ্গে লাগবে যত শুকনো মশলা যেগুলো লাগে, যে আপনার সর্ষের তেল ছাড়াও হলুদ, লঙ্কা, ধনে, জিরে, এইগুলো গুঁড়ো মশলা, সঙ্গে নুন, চিনি, তেজপাতা, 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা। লাগবে একটা ঘরে তৈরি ভাজা মশলা। এই সমস্ত উপাদান একসঙ্গে জড়ো করাটাই একটা বিরাট কাজ বন্ধুরা, তাই জন্য একটু আগের দিন থেকে এগুলো কিন্তু আমরা করতে শুরু করেছি। এবং এই ব্যাপারে বলতে লজ্জা নেই, আমাকে সহায়তা করেছে আমার কর্তামশাই, আমাদের বাড়িতে যে থাকে প্রভা, এরা সবাই মিলে আমরা কিন্তু এটা আনন্দ করেই করি। কথা বলতে বলতে দেখে নিলেন যে প্রথমে আমি বড় কড়াইটা বসিয়ে তাতে বেশ কিছুটা জল দিয়ে তাতে নুন হলুদ দিয়ে প্রথমে ভাপিয়ে নিলাম যে কটা একটু কষ্টা জিনিস সেইগুলোকে, এঁচোড়, থোর, কাঁচকলা। ওদিকে সেটা জল ঝরতে দিয়ে এই দিকে আমি কড়াই আবার একটু পরিষ্কার করে নিয়ে তাতে বেশ অনেকটা, প্রায় টোটাল লাগবে তেল, সর্ষে তেল 250 গ্রাম মতো, তার ম্যাক্সিমামটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গরম করে নিলাম, নিয়ে এবার একে একে আমি ভাজতে শুরু করলাম। তার মধ্যে প্রথমেই ভেজে নিলাম নারকোল কুচি, একটু হালকা নুন দিয়ে শুধু ভেজে নিয়েছি, তারপরে ভেজে নিয়েছি উচ্ছে ভাজার পরে এবার একে একে আরও যে সকল সবজিগুলো রয়েছে তার মধ্যে ভেজে নিলাম আলু। প্রথমে আলু ভেজে নিয়ে তার পেছনেই দিয়ে দিয়েছিলাম মিষ্টি আলু। সব কিছু এইগুলো একটুখানি ভাজার পরে এবারে যে সকল জিনিসগুলো ভাজবো সেগুলোর জন্য আর অতটা তেলের দরকার হয় না, তাই জন্য তেলটা একটু তুলে রাখলাম। ভেজে নিলাম আমার 500 গ্রাম মতো সজনে ডাঁটা।
সজনে ডাঁটাগুলো অল্প তেলে ভেজে নিলাম, নিয়ে তুলে নিলাম। এবারে যেটুকু তেল ছিল খুব বেশি দেইনি, তবে তার মধ্যে আবার প্রয়োজন মতো একটু তেল ঢেলে দিলাম, দিয়ে সেই থোড়, এঁচোড় এবং কাঁচকলা সেটাও একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। সব কিছুই প্রয়োজন মতো নুন হলুদ আমি ব্যবহার করছি একটু একটু করে, কেননা একটা কোনো সবজিতে একেবারে সমস্ত রান্নার তেল বা নুন বা হলুদ দিয়ে দিলে তাতে কিন্তু সব কটারই জিনিসের আধিক্য হবে, তাতে নুন পোড়া বা হলুদের গন্ধ বেরোতে পারে। সেই জন্য আমি আন্দাজ মতো জিনিস দিচ্ছি। মোটামুটি আমার ভাজা পর্ব এদিকে হয়ে গেছে। এবারে আবার কড়াই পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। এখন আর খুব বেশি তেল লাগবে না। দিয়ে দিলাম তার মধ্যে 4-5টা শুকনো লঙ্কা ছিঁড়ে এবং 4-5টা তেজপাতা। দিয়ে দিলাম 1 মুঠো পাঁচফোড়ন। একটু বেশি পরিমাণেই আজকে লাগবে, কেননা বললাম যে এই কড়াইটা কিন্তু বেশ অনেকটা বড়। প্রায় এতে মাংস রান্না করলে আমার 4 কিলো মাংস ঝোলসহ দিব্যি ভালোভাবে হয়ে যায়। সেই কড়াই আজকে নামিয়েছি এই রান্নার জন্য। পাঁচফোড়নের সুগন্ধ বেরোলেই এতে এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা চেরা। একটু কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে একটু গোল্ডেন কালার হতেই দিয়ে দিলাম এবার রসুন বাটা এবং তার একটু পরেই দিয়ে দেবো আদা বাটা। সমস্ত কিছু সহ এবার প্রথমে আমাকে মশলাটা তৈরি করে নিতে হবে। আদা বাটাও দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়তে চাড়তে শুরু করে দিলাম। এবারে একে একে দিয়ে দেবো আমি গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলা মোটামুটি একটু আন্দাজ মতোই আজকে দেওয়া, আজকে পরিমাণ আমি বলতে পারবো, তবে আপনারা যেরকমভাবে যতজনের করবেন সেটা একটু পরিমাণটা আপনারা আন্দাজ করে নেবেন। আমার এখানে মোটামুটি যতটা তরকারি হবে 30 জন আন্দাজে আমি রান্না করছি, সেই হিসাবে এটা ভাতের সঙ্গেও খাওয়া যায়। আমার শ্বশুরমশাই সেদিন ভাতই খেতেন না, শুধুমাত্র এই সবজিটা খেয়েই থাকতেন দুপুরবেলাটা, এবং তার জন্য আমাদের সেই আগেকার লোহার কড়াইতে কাঠের উনুনে আমি নিজে কিন্তু রান্না করে শ্বশুরমশাইদের খাইয়েছি। এগুলো আমার খুবই স্মৃতিতে চলে আসছে, খুব স্মৃতিমেদুর হয়েও পড়ছি। যাই হোক, কথা বলতে বলতে মশলা কষানো চলছে। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সঙ্গে কিছুটা জল দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে মশলা কষাবো। মশলাটা ভালো করে কষিয়ে নিলে এবার একে একে সবজিগুলো দিয়ে দিতে শুরু করব। তবে তার আগে সেই ধনে, জিরে, গোলমরিচ এবং সঙ্গে মৌরি, একটুখানি লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে একটা ভাজা মশলাও কিন্তু আমি আগে থেকেই করে রেখেছি। এই সমস্ত আগে থেকে প্রিপারেশানগুলো করা থাকলে কিন্তু রান্নাটা কিন্তু তবু সহজেই করা যাবে। কথা বলতে বলতে মশলা ভালো করে কষানো হয়ে গেছিলো এবং তেলও ছাড়তে শুরু করেছে। তাই জন্য আমি এবারে দিয়ে দিলাম একে একে আলু, তারপরে দিয়ে দিলাম এঁচোড় যে ভাপিয়ে তারপরে ভেজে রেখেছিলাম সেইগুলো। মোটামুটি আমার ভাজা জিনিস এখন যেগুলো রয়েছে সময় বুঝে বুঝে দেব। এবার যেটা শক্ত সেই জিনিসগুলো আগে দিয়ে দিলাম, যেমন আলু, এঁচোড়ের পর, থোড়ের পর এবার দিয়ে দিলাম পেঁপে। পেঁপে নতুন করে পড়লো বলে দিয়ে দিলাম আবার সামান্য একটু নুন, দিয়ে নাড়াচাড়া করতে হবে। এবং পুরো কড়াই ভর্তি যেহেতু সবজিতে ভরে থাকে, আজকে কিন্তু নাড়াচাড়া করতে খুব কি বলবো, একটু কষ্টই হবে। তো সেই জন্য হাজব্যান্ডও মাঝে মাঝে সাহায্য করেছে। কথা বলতে বলতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি কিছুটা তেলে ভেজেও দিয়েছি, আর কিছুটা এই পেঁয়াজ রসুন এরকম কাঁচা দিলে এর একটা আলাদা ফ্লেভার তৈরি হয় তরকারিটা শেষ মুহূর্তে। সেই জন্য এটা দিলে খুব ভালো হয়। পুরোটা ভেজে না দিয়ে এই সমস্ত কারিগরি একটু আমি শিখিয়েছি, নিজে নিজে করার চেষ্টা করি। দিয়ে দিলাম এই যে শিমের বিচি, জলে ভিজিয়ে রেখেছিলাম ভাজার পরে, তারপর সেগুলোর খোসাটা ছাড়িয়ে। এই শিমের বিচি কিন্তু চৈত্র সংক্রান্তিতে একটা মাস্ট উপাদান। তারপরে দিয়ে দিলাম এবার একে একে কুমড়ো, বরবটি, সব কিছু দিয়ে পরিমাণ কিন্তু এবার আস্তে আস্তে কড়াইতে বাড়ছে, আর আমার নাড়ার অসুবিধা শুরু হচ্ছে। দেখুন প্রায় কড়াই ভরে এসেছে। বরবটির পরে দিয়ে দিয়েছি ঝিঙে। ঝিঙের পর এবারে সব ডাঁটা জাতীয় উপাদানগুলো দেওয়ার পালা শুরু হচ্ছে। প্রথমেই সমস্ত রকম ডাঁটার মধ্যে আমার
সজনে ডাঁটা ভাজা হয়ে রয়েছে, কিন্তু দিয়ে দিলাম এবারে কুমড়োর ডাঁটা, যেহেতু এটা একটু শক্ত টাইপের। মাইরার ডাঁটা বা নোটে ডাঁটা যাকে বলি সেটাও খুব নরম, তাই জন্য সেটা আমরা একটু পরের দিকে দেব। কুমড়োর ডাঁটা যা রয়েছে সব একটু ভালো করে নাড়াচাড়া করে চাপা টাপা দিয়ে ওলট পালট করে, এই সময় কিন্তু কন্টিনিউয়াস নাড়ার মধ্যে রাখতে হবে, এতে কিন্তু এক ফোঁটাও জল পড়বে না। কথা বলতে বলতে এরপরে দিয়ে দিয়েছিলাম সেই নোটের শাকের যে ডাঁটাগুলো হয় সবুজ রঙের, খুব বেশি পরিমাণে নয়, 500 গ্রাম মতো এনেছিলাম, তার থেকে যে কটা ডাঁটা বেরিয়েছিল সেইগুলো। এবারে দিয়ে দিলাম আপনার গিমা পাতা, থানকুনি পাতা, সঙ্গে দিয়ে দিলাম সেই ভেজে রাখা নারকোলের অর্ধেক অংশ, বাকি অংশটা আমি পরের দিকে দেব। দিয়ে দিলাম এবারে ঢাকা। ঢাকা দিলে আস্তে আস্তে এবার মজতে শুরু করবে। মিনিট 5 পর এবার ঢাকনা খুলে আবার দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এই বারবার করে ঢাকনা খুলতে হবে আর বারবার করে নাড়াচাড়া রাখতে হবে। তবে ঢাকা দিতে হবে এই কারণে, না হলে কিন্তু সবজি মজার সুযোগ পাবে না। আর এতে মোটেই জল দেব না, এই তেল মশলার মধ্যেই নুনের সাহায্যে যা জল হবে তাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে এই পাঁচন। প্রায় আমার 60% মতো সবজি শেষ হয়ে এসছে এবং সেদ্ধও হয়ে এসেছে দেওয়া, দিয়ে সেদ্ধ হয়ে আসছে। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছেগুলো। উচ্ছে যেহেতু একটু তিতো, এটা আসলে করা হতো নানা রকম এনাদের ধারণা যেগুলো পোষণ করতেন, যে বহু জায়গা আছে যেখানে আমরা হয়তো জানি না, সেই সব জায়গায় হয়তো কোনো আত্মীয় অনাত্মীয় কেউ দেহত্যাগ করেছেন, তাদের হয়তো অশৌচ পালন করেননি, তাই জন্য এই শেষ দিনে একটা নিরামিষভাবে একটা এইভাবে ব্রত পালন করার মতো করেই করেন। এই সময় সেই নখ কেটে চুল কেটে এইভাবে কিন্তু আমি শ্বশুরবাড়িতে প্রথম প্রথম দেখেছি। যাই হোক, এখন সেই সব দিন আর নেই, এখন খাওয়ার মজাটাই শুধু নেওয়ার জন্য আমরা সেই পাচনটাকে কিন্তু করা ভুলিনি, সেইটাকেই করে যাচ্ছি। বাকি সব নিয়মকানুন শেষ, পুরনো লোকেরাও শেষ, সেই জন্য আর ওগুলো চলছে না। আবার ওলট পালট করে দিলাম। ওলট পালট করতে করতে এদিকে সাজনার ডাঁটা যেগুলো ভাজা ছিল সেগুলোও দিয়ে আবার ঢাকা দিয়ে রাখলাম, মজুক আবার কিছুক্ষণের জন্য। এদিকে রান্না শেষ হয়ে এসছে প্রায়, তার জন্য আলাদাভাবে একটা ফোড়ন দেওয়ার জন্য ছোট্ট একটা কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল, এবং তাতে আবার কিছুটা পাঁচফোড়ন দিলাম যাতে সুগন্ধটা নতুন করে অ্যাড করা যায়। দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এতে রঙটা খুব সুন্দর হবে, তেলের মধ্যে লঙ্কা গুঁড়ো পড়লে দারুণ সুন্দর একটা রঙ হয়। সেই হলুদ লঙ্কা মিশ্রিত পাঁচফোড়ন মিশ্রিত গরম তেল দিয়ে দিলাম এই তরকারির মধ্যে। এতে দেখবেন কি সুন্দর রঙটাও হবে এবং স্বাদ তো বাড়বেই, নতুন করে পাঁচফোড়নের গন্ধ যুক্ত হবে। মোটামুটি সব কিছু দেওয়া শেষ, শুধু মজিয়ে নরম করে নেওয়ার জন্যই যেটুকু সময় জল উঠেছিল নুন দেওয়ার পরে, এবং সেই জলেই সেদ্ধ হয়ে গেছে আমার মোটামুটি সবজি সব কিছুই। যেটুকু বাকি রয়েছে গরম ভাপেই শেষ হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, নিরামিষ তরকারি তাতে তো লাগবেই, এবং 2 চামচ মতো ঘি দিলাম। এই সমস্ত কিছু দিলে এই রান্নাটি যে কি অপূর্ব স্বাদের হবে তা তো কল্পনা করাই যাচ্ছে। এবং বন্ধুরা, এটা তো এমনি আমরা নিয়ম মতে করি, যদিও আমি এখানে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার শ্বশুরমশাইদের বলে দেখেছি বলেই বলছি যে ওনারা কিন্তু নিরামিষ বললেও পেঁয়াজ রসুন ব্যবহার করতেন, তাই জন্য আমিও সেইটাই করেছি। তাই জন্য যারা পিওর নিরামিষ বলবেন তারা কিন্তু এটাকে নিরামিষ বলতে পারবেন না। পরিবেশনের জন্য ঘি দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম, এবার একেবারে রেডি। দেখুন, যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে, যদি কোনো দিন ইচ্ছে হয় তাহলে অবশ্যই কিন্তু করে খেতে পারেন। এটা কিন্তু কোনো নিয়মকানুন ছাড়াই কিন্তু করে খেলেও এটা যথেষ্ট একটা স্বাস্থ্যকর খাবার, এবং তাতে কিন্তু খুব সুস্বাদু এবং সঙ্গে পুষ্টিগুণও রয়েছে।
ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে যে কোনো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। দেখুন 10 মিনিট রেস্টে রেখেছিলাম, সমস্ত কিছু নরম হয়ে গেছে, একেবারে রেডি। ধন্যবাদ।